আমি এমন একটা ব্যবস্থা করেছি যাতে রাজচন্দ্র দাস একেবারে ভেঙে পড়ে আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে না পারে। আপনি আমাকে আশীর্বাদ করুন বাচস্পতি মশাই, আমি যেন সফল হই। বৌরানী, গয়লাবাড়ি থেকে যে ঘি হয়েছিল তাতে কিন্তু কোনো সুবাস নেই, এ আমি আগে থেকে কয়ে দিলাম। পরে আবার আমাদের ঘাড়ে দোষ পড়বে কি না? কেন? ওরা খারাপ জিনিস পাঠিয়েছে কেন? ওরা কি ভেবেছে আমি হেরা চেষ্টা করে খাওয়াচ্ছি? নেদা, আমি গয়লাদের সাথে কথা কইতে চাই। আমি এখনই গয়লাবাড়ি যাচ্ছি বৌরানী। শোনো, পাতা টাতা কিন্তু ভালো করে দেবে, কেমন? একজন খেয়ে ওঠার পর সেই জায়গাখানা ভালো করে পরিষ্কার করবে, তারপর অন্যজনকে খেতে দেবে। কাল শুনলুম অনেকে এঁটো পাতা খেয়ে নিয়েছে, এমন ভুল যেন দ্বিতীয়বার আর না হয়। না না বৌরানী, ভুল আমাদের হয়নি। কাঙালিগুলো এমন তাড়া করছিল, পাতা কুড়োনোর সময়টুকু পর্যন্ত দেয়নি। এমন হ্যাংলামি পারলে এঁটো পাতে খেতে বসে যায়। বাতাসি দিদি, তুমি এমন করে কইছো কেন? ওদের পেটে খিদে ছিল, তাই অমন দ্বারা করছিল। খিদের জ্বালা যে বড় জ্বালা, তোমরা দুবেলা খেতে পাও বলে কষ্টখানা বুঝতে পারছো না। আমি বুঝেছি, এই কাজের জন্যই আমাকে অন্য লোক দেখতে হবে। মনে অছেদ্দা নিয়ে মানুষের সেবা করা যায়নি। কাঙালিদের নিয়ে এত মাতামাতি আর সহ্য হচ্ছে না। এই যাও তো, কালকে বাসি খিচুড়ি আছে না, ভালো করে ফোটাও। আর তোমরা উনুনে আঁচটা ভালো করে দাও দেখিনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক করে দাও তো, আটু কাঠ ঢোকাও, আটু কাঠ ঢোকাও, ঠিক করে দাও। আর শোনো, তোমরা পাতাগুলোকে ভালো করে ধোও, ঠিক আছে? হ্যাঁ, যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও। এই আটু কাঠ নাও, আটু কাঠ নাও, আটু কাঠ নাও। হ্যাঁ, কাঠ নাও, কাঠ নাও। ঠাকুরমশাই, আপনি আপনি এলেন কি করে? সর্দার আর সৌদামিনী কোথায়? আগে তারা দেশেই আছে ছোট কর্তা। ছোট কর্তা, আমি একটা কথা বলার জন্য এসেছি। আমি ভেবে দেখলাম এভাবে গা ঢাকা দিয়ে আমি আর থাকবো না ছোট কর্তা। আপনার সম্মান রক্ষার জন্য আমি সেই সময় পালিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু তারপর থেকে প্রতি মুহূর্তে আমি নিজেকে দোষ দিয়ে গেছি। বারবার আমি নিজেকে বলেছি কেন আমি এভাবে পালিয়ে বাঁচবো। তাই এবার থেকে আমি এই ডিহি কলকাতাতেই থাকবো। বাহ, ঠাকুরমশাই, আপনার সাহস দেখে আমি মুগ্ধ হলাম। আপনার কাজের ব্যবস্থা আমি করে দেব, আপনাকে আর কোথাও যেতে হবে না। দেখুন ঠাকুরমশাই, মা, ফুল ঠাকুমা, দিদমা, এনাদের মুখের দিকে তাকিয়ে আমি আপনাদেরকে বাধ্য হয়েছিলাম দূরে পাঠাতে। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, এই কাজে আমার মন সত্যি সায় দিচ্ছিল না। নতুন ঠাকুর মশাই, তুমি এখানে? হ্যাঁ রানী, ঠাকুরমশাই ফিরে এসেছেন। রানী, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকেই ঠাকুরমশাইকে লঙ্গরখানার দায়িত্ব দেব।
তোমার কোনো আপত্তি নেই তো? আপনি যখন ভালো বুঝছেন আমি আর আপত্তি করতে যাব কেন বলুন তো? আর সত্যি বলতে কি, আমি আপনাকে কইতে যাচ্ছিল নঙ্গরখানার কাজের দেখাশোনার জন্য কাউকে একজনকে নিযুক্ত করতে। সবার যেন কেমন গাচারা বাপ, গরিবদের পিঠে যেন কারোর দায়িত্বই নেই। আর আমি তো সবসময় ওদিকে চোখ দিয়ে বসে থাকতে পারবো না। আর নতুন টাউন মশাই এই কাজের দায়ভার নিলে সব কাজকর্ম একেবারে ঠিক দ্বারাই চলবে। বৌরানী, আপনাদের মান রাখার আমি আপ্রাণ চেষ্টা করব। আচ্ছা, সদু আর সর্দার কেমন আছে? সবাই ভালো আছে বৌরানী, আর এবার ওদের সকলকে আমি নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে তুমি ভালো করে কাজে মন দিতে পারবে। ওরা এখানে থাকলে তোমাকে আর চিন্তা করতে হবে না। তুমি বরং এবার কাজকর্মগুলো ভালো করে বুঝে নাও, কেমন? বৌরানী, সব ব্যবস্থা ঠিক আছে তো? আছে বই কি, আমি এবার নিশ্চিন্তি হলো। তোমার মতো মানুষ পাশে থাকলে আর চিনতে থাকে কি গো? সবাই ভালো করে খাও। ঠাকুর মশাই, সব ঠিক আছে তো? হ্যাঁ ছোট কর্তা, সব ঠিক মতো চলছে, কোনো সমস্যা নেই। বাহ 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 বাহ, চতুর্দিকে দেখছি জয়ধ্বনিটা ফেটে পড়ছে দাদা। ভালো ভালো, দেখেও ভালো লাগছে। তোমার আর বৌঠানের এত পরিশ্রমের ফল ফলেছে। কলকাতার মানুষ আর অভুক্ত থাকছে না। সত্যি দাদা, তুমি আর বৌঠান রাজা রানীর মতো কাজ করেছো। তুমি দেখে রেখো, কোম্পানি বাহাদুরের কাছ থেকে খুব তাড়াতাড়ি খেতাব আসবে। কিন্তু অভয়, কোনো খেতাবের লোভে আমি এই কাজ করিনি। আর তোমার বৌঠানও এসব ভাবেনি। সে যা করছে মনের তাগিদেই করছে। তা তো বটে। তোমাদের যে রাজা, রায়, রায় বাহাদুর, এসব খেতাবের ওপর কোনো মোহই নেই, তা আমি জানি। তুমি সরকারি খেতাব পাও বা না পাও, লোকে তোমাকে শিগগিরই অন্য খেতাব দেবে। দেখোই না। কৃষ্ণকান্ত ঠাকুর মশাই না? উনি কবে এলেন? হ্যাঁ, ঠাকুরমশাই কালই ফিরেছেন। ঠাকুরমশাই আর দূরে পালিয়ে থাকতে চান না। সত্যি তো, সৌদামিনীকে বিয়ে করে ঠাকুরমশাই কোনো অপরাধ করেনি। আমরাই আমাদের সুবিধার জন্য তাদেরকে দূরে পাঠিয়েছিলাম। তা অবশ্য ঠিকই বলেছ। উনি এসে ভালোই করেছেন। একদম সঠিক সময়ই এসেছেন। সঠিক সময় মানে? না মানে,
বাড়িতে এত বড় কাঙালি ভোজনের আয়োজন হয়েছে, এসব দেখাশোনার জন্য লোকের প্রয়োজন ছিল তো, তাই বললাম যে সঠিক সময় এসে ভালোই করেছে। আমার না ওদিকে অনেক কাজ পড়ে আছে, আমি আসি। কি ব্যাপার, অভয় হঠাৎ করে কাঙালি ভোজনের এত প্রশংসা করলো, আর ঠাকুর মশাই ফিরে আসার কোনো প্রতিবাদ করলো না, এত সহজে মেনে নিল? কিন্তু অভয় তো এত সহজ মানুষ নয়, ব্যাপারটা তো আমার ভালো ঠেকছে না। আচ্ছা, ওর কোনো মতলব নেই তো? কাজটা ঠিকমতো হয়েছে তো বীরেশ? কেউ কিছু বুঝতে পারেনি তো? আগে না কর্তা, কেউ কিচ্ছুটি টের পায়নি। এটা ধরো, একটা কথা মনে রেখো, কেউ যদি বুঝতেও পারে দোষটা নিজের উপর নিয়ে নেবে, অনাক্ষরে যেন আমার নাম সামনে না আসে। এর জন্য অবশ্য অতিরিক্ত টাকাও পাবে। আগে অবশ্য কৃষ্ণকান্ত ফিরে আসায় ভালোই হয়েছে। তুমি বলবে তুমি সৌদামিনীকে বিয়ে করার কথা ভেবেছিলে আর কৃষ্ণকান্ত সেটা হতে দেয়নি, সেই জন্যই তুমি কৃষ্ণকান্তের ওপর বদলা নিয়েছো। বুঝতে পেরেছো? আগে কর্তা। আরো কাজ থাকলে আমি তোমাকেই বলবো, তুমি দাদার বিশ্বস্ত লোক, তোমার উপর কেউ সন্দেহ করবে না। আগে আপনি যেমনটি বলবেন আমি ঠিক তেমনটি করবো কর্তা। অভয়, এসব কি কাণ্ডি হচ্ছে বলতো? কি করছিস কি? বীরেশ, তুমি সব শুনে ফেলেছো বুঝি? এই সব জায়গায় তোমার কান পাতার অভ্যেস আর গেল না? না, কান না পাতলে জানতুম কি করে? এই কি করছিস বলতে কি? ও কিছু নয় মা, চারিদিকে রাজচন্দ্রের নামে এত জয় জয়কার হচ্ছে, সেটা যাতে চিৎকারে বদলে যায় সেই ব্যবস্থাই করছি। ব্রহ্ম সাপ কখনো ব্যর্থ হয় না মা, এবার সেই সাপই ফলবে বাবু রাজচন্দ্র দাসের ওপর। বীরের সর্দার আমাদের ঘরে এসেছিলেন, তেনারা আবার বীরের সর্দারকে কি দরকার পড়লো যে তাকে ডেকে পাঠালেন? যাকে আমার অত সব কবরের কি আছে, এমনিতেই তো একদিন বেশি বাপের ঘরে ডেকেছি বলে শাওরিমার মাথাটা নিশ্চয়ই গরম হয়ে আছে। এক্ষুনি ঘরে গেলেই হাজারটা কথা শোনাবে, তিনিও তো আর চেরে কথা কইবেন। দেখি কপালে কি আছে। অভয়, তোর বউ কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাপের ঘর থেকে পড়বে, সাবধান, ওর কানে যেন কোনো কথা না যায়। যা বড় তরফ ঢলানি, বুঝতে পারলেই হয়তো ছোট্ট গিয়ে খবরটা দিয়ে দেবে। আরে না না, ওকে কিছু বলবো না, আর ওরা তো সাহস হবে না। একবার আমার সামনে এসে দাঁড়াক না, নিতেই একটা গোটা দিনের বেশি বাপের বাড়িতে থেকে এসেছে, আগে সেই ফয়সলাটা করি। মা, ওই যে এসো এসো, তা ঘরের নক্কির ফেরার সময় হলো বুঝি? তোমার তো গতকাল সকালেই ফেরার কথা ছিল, ফিরলে না কোন সাহসে? কিছু মনে করো না, তোমার ভাবগতিক কিন্তু আমার ভালো ঠেকছে না। না না, তুমি যদি বাপের ঘরেতেই থাকতে চাও তো পাকাপাকি ভাবে সেখানে গিয়ে থাকো, আর যা চাও কষ্ট কষ্ট আমাদের জানিয়ে দাও। এই থাক থাক থাক, সহ্য। হয়েছে হয়েছে,
কি হলো? মায়ের কথার উত্তর দাও, কাল আসনি কেন? বাবার শরীরটা ভালো ছিল না। কবরেজ কইলেন হঠাৎ রক্তচাপটা বেড়েছে, তাই কাল আসতে পারিনি। আজ শরীরটা একটু সুস্থ আছে, তাই ফিরলাম। তা তিনি যে অসুস্থ ছিলেন সেই খবরটা তো পাঠাওনি, বলে পাঠিয়েছো যে তুমি ফিরবে না। কাল নায়েব মশাই কি করেছেন তা আমি সত্যি জানতে। শোনো বাচ্চা, শোনো শোনো, আমার কথা কেন শোনো। বাপ মা সবারই থাকে, তাদের শরীর খারাপ হলে মেয়েদের চিনতে হয়, কিন্তু কিছু মনে করো না, বিয়ের পর মেয়েদের ঠোরঘরটাই হচ্ছে আসল সংসার, বুঝতে পেরেছো? তোমার বেটা আজ এখানে পড়ে রয়েছে, তার তো এখানে মনই টেকে নেই, দিন রাত বড় তরফের ঘরে গিয়ে পড়ে রয়েছে। তারাও সুযোগ পেয়ে মাধবের মাথাখানা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর দুদিন পরে তো মাধবই পর হয়ে যাবে। তোমার তো তার প্রতিও কর্তব্য কল্প আছে নাকি? না, আমি তো বুঝতে পারছি না, তুমি তো আর কবরেজ নাও কিছু মনে করো নে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের চিকিৎসা করাবে। আর বিআই মশাই উনি আর গরিব মানুষ নন, হাজারখানা লোক আছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সেবা করা। তুমি কোন আক্কেলে সেখানে থেকে গেলে? কোনো বাচ্চা, তোমাকে আর কি করে বোঝাবো, এই সংসারটাই তোমার নিজের সংসার। মা, মা তুমি এসে গেছো? মা বাদো, আমি ছিলাম না বলে তোমার খুব অসুবিধা হয়েছে, তাই না বাবা? না মা, আমার কোনো অসুবিধা হয়নি। বড় মা খুব যত্নার্থী করেছে। ওই দেখো 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 দেখো, এইটুকু ছেলে মাধব, সেও দিন রাত্রি বড় তরফের জল টেনে কথা বলছে। হবে নে, বাঁধন আলগা হয়ে গেছে তো, যার মায়ের মাধব। শুধু তেনারা কেন, তোমার টাকমাও তো ছিলেন তোমার দেখাশোনা করার জন্য, তাই না? চলো আমরা জ্যাঠা মশাই আর বড় মাকে গিয়ে পেন নাম সেরে আসি, চলো। ওই দেখ, ওই দেখ, দেখলি ওর আসপদ দেখানা, দেখলি? দুদণ্ড ঘরে বসলো নে, বড় তরফের কাছে ছুটলো। মাধবের আর কি দোষ, যার মা ওরকম ছেলে তো অমন পানা হবে। ছাড়ো না মা, খুব শিগগিরই বড় তরফের দিকে কেউ মুখ ফিরেও তাকাবে না, তখন তারা বুঝবে সমাজ পাল্টাবে, তানবীর হবে, খেতাব নেবে। এবার দেখো না কি, রাজচন্দ্র দাস নিজেকে মহাপুরুষ মনে করছে না, সেটা এবার ভুল প্রমাণ হবে। শুধু চুপচাপ অপেক্ষা করে যাও। মানুষগুলোর মুখের হাসি দেখলে পরানটা ভরে যায়, তাই নি? রানী, এই সব কিছু তোমার জন্য সম্ভব হয়েছে। মানুষের প্রতি তোমার ভালোবাসা, মানুষের প্রতি তোমার করুণা, মমতা, এসব দেখেই তো আমি সাহস পেয়েছিলাম, নয়তো এত বড় কর্মকাণ্ড করার সাহসই পেতাম না। নতুন টাওয়ার মশাই আসাতে কাজকর্ম এখন ভালোভাবে হচ্ছে, মানুষগুলো পেট ভরে খেতে পাচ্ছে, নাহলে সবাই যেন কেমন হেলা চেদ্দা করতো। আচ্ছা, অভয় টাওয়ারকে দেখেছে নতুন টাওয়ার মশাই এসেছে? হ্যাঁ দেখেছি, কিন্তু জানো রানী, আমি একটা বিষয় দেখে না অবাক হলাম। কৃষ্ণকান্তর ফিরে আসাটা অভয় বিনা প্রতিবাদে মেনে নিল। আমাদের কাঙালি ভোজনের প্রশংসা করল। এমনটা তো কখনো হয় না। তবে বুঝি কারবারের ভাগ দেওয়ায় কাজে এসেছে। আমি হয়তো ভুল বুঝছিল। আপনারা ব্যবসায়ী মানুষ, আপনাদের রক্তে ব্যবসা আছে, ব্যবসার জন্যই সত্যতাও বলে যান। অভয় ঠাউর পর ক্ষেত্রেও তাই হয়েছে। রঘুবীর করুন তাই যেন হয়। সত্যিই যদি অভয়ের সম্মতি হয় তাহলে সকলের জন্যই মঙ্গল। ওমা, আপনি দাঁড়িয়ে রইলেন যে বড়, আপনার খাবার তৈরি করা হয়েছে তো, ওপরে চলুন, আপনি বেরোবেন না? হ্যাঁ
চলো। ও আচ্ছা, আজ সরোজ বউয়ের বাপের ঘর থেকে ফেরার কথা না? পালকি পাঠানো হয়েছে তো? অভয় তো সেদিকে হুঁশ আছে বলে মনে হয় না। হয়েছে হয়েছে, পালকি পাঠানো হয়েছে। আমি বেশ বুঝেছি, এই কদিন সরোজ বউয়ের হাতের তৈরি চানার পাক খেতে পারেননি, তাই এত কোচ করছেন, তাই না? রানী, তুমি ঠিক বলেছ। সরোজ বউয়ের মতন করে তো কেউ ছানার পাক দিতে পারে না। এদিকে কত যুগ হয়ে গেল বৌঠান কাশিতে পড়ে আছেন। কতবার লোক পাঠালাম, পত্র পাঠালাম, কিন্তু তিনিও বলে পাঠালেন তিনি আরো কিছুদিন বিশ্বনাথের চরণে থাকতে চান। এদিকে সরোজ বউ নেই, সব মিলিয়ে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। অথচ এই পরিবারটাকে কত জমজমাটি না ছিল।